মনে হয় ঘেমে যাচ্ছি। মানে আপনি কি একটু নার্ভাস ফিল করেন? মুশফিক, তুমি ন্যাশনাল টিমে কল পেয়েছো, বাবা মা এত পরিমাণ খুশি হয়েছে, আমি লাইফে ওনাদের মুখে এরকম হাসি দেখিনি। অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি থেকে আমি যদি খেলতে পারি, আই থিঙ্ক আমার এই এক্সপিরিয়েন্সটা ফিউচার অনেক কাজে দিবে। টেস্ট ক্রিকেট যদি খেলেন আসলে কতগুলো উইকেট নিতে চাইবেন? 200, 300, 400? 500। 500? তামিম ইকবালকে খুব প্ল্যান করে বোল্ড করলেন। তামিম ভাইয়ের উইকেটটা যখন পেয়েছিলাম তখন অনেক ভালো লেগেছে, এনজয় করেছিলাম। মুশফিক হাসানকে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পারফর্ম করতে দেখেছেন, কখনো এনসিএল, ডিপিএল, বিপিএল সব জায়গায় পারফর্ম করে এই মুহূর্তে আছেন এ দলে। ন্যাশনাল টিমেও ডাক পেয়েছিলেন, ম্যাচ খেলার সুযোগটা হয়নি, সেই অপেক্ষাতে আছেন এখনও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এই মুহূর্তে মুশফিক কেমন শেপে আছেন, তার প্রস্তুতি কতখানি, কিংবা তার এই পর্যন্ত উঠে আসার গল্পই আজকে আমরা একটু বিস্তারিত শুনতে চাইবো। মুশফিক কেমন আছেন আগে বলেন, দিনকাল কেমন যাচ্ছে? সর্বপ্রথম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনার লং টাইম অনেকদিন পর কামব্যাক করেছি। আপনারা জানেন হয়তো আমার অ্যাঙ্কেলে ইনজুর ছিল, সেকেন্ড ইনজুরটা হচ্ছে পড়ছে লাগে, তো অনেকদিন সময় হয়ে গেছে। তারপর রিহাব অ্যান্ড বোর্ডে আমি ছিলাম। ন্যাশনাল টিম থেকে ট্রেনার সব কিছু আমাকে গাইড করেছে, অ্যান্ড লাস্ট 2 মাস ভালো মতো রিহাব করেছি। অ্যান্ড এই টিমে একটা ট্যুর আছে, তো চট্টগ্রামে একটা প্র্যাকটিস হচ্ছে, তো এখানে আলহামদুলিল্লাহ ভালো মতো সব কিছু হচ্ছে। অ্যান্ড এখন খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, আপনার ক্ষেত্রে একটা বড় কনসার্ন থাকে যে ইনজুরি, তবে এখন আপনি ভালো আছেন এবং প্রথম টি-20 ম্যাচটাতে 4টা উইকেটও পেয়েছেন। সব মিলিয়ে নিজের কাছে কতখানি কমফোর্ট ফিল হচ্ছে? আলহামদুলিল্লাহ অনেকটাই কনফিডেন্ট, অ্যান্ড ইনশাল্লাহ ডে বাই ডে আরও ইমপ্রুভ হচ্ছে, এটাই। মুশফিক, আপনার একটু পেছনে যেতে চাই। বলছিলাম যে আপনার সাথে আজকে একটু গল্প করতে চাই। ক্রিকেট খেলবেন বা একেবারে স্পেসিফিকলি যদি বলি যে পেসার হবেন, এইটা আসলে প্রথম কবে ঠিক করেছিলেন বা ভেবেছিলেন যে আমি আসলে পেসার হতে চাই? না, যখন দেখতাম বাংলাদেশ টিম, যখন মাশরাফি ভাই, তাসকিন ভাই, মুস্তাফিজ ভাইরা খেলতো, তখন টিভিতে যখন খেলা দেখতাম, তখন আসলে অনেক অনুপ্রাণিত হতাম যে একদিন আমিও দেশের হয়ে রিপ্রেজেন্ট করব। সো আলহামদুলিল্লাহ যখন আস্তে আস্তে একাডেমি লেভেলে প্র্যাকটিস করি, তো ডিস্ট্রিক্ট লেভেল, এস লেভেলগুলো খেলি, তো আলহামদুলিল্লাহ এখন এই জায়গায় আসতে পেরেছি, আর ওনাদের সাথে খেলতে পারতেছি, তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। যখন পেসার হতে চাইলেন, আসলে আমাদের দেশের ক্ষেত্রে অনেক সময় পেস বোলিং করাটা বা ক্রিকেট খেলাটা খানিকটা ডিফিকাল্টি, তো স্পেশালি সবচেয়ে বেশি বলা হয় যে আমাদের বডি স্ট্রাকচার আসলে আমাদেরকে খুব একটা হেল্প করে না পেসার হওয়ার ক্ষেত্রে। সেই জায়গাটা থেকে আপনার ক্ষেত্রে কি ব্যাপারটা শুরু থেকেই এমন ছিল যে আপনি পেসারই হতে চান, নাকি অন্য স্পিন টিনও কখনো করেছেন? না, ছোটোবেলায় যখন আমি এলাকায় টেপ টেনিস খেলতাম, তো ওখান থেকে আর কি পেস বোলিং শুরু করি, তো তখন থেকে আর কি ভাবতাম যে জোরে বোলিং করবো, পেস বোলিংটাই আর কি করতাম ছোটোবেলা থেকে। জোরে বোলিং করতে চাইলেন, বাসা থেকে কি সাপোর্ট ছিল, নাকি আসলে অনেক সময় দেখা যায় যে জোরে মারধরও খেতে হয়েছে? আসলে বাসায় তো তেমন একটা খেলা বুঝতো না, তো জাস্ট এনজয় করতাম, টেপ টেনিস খেলতাম, বড় ভাইদের সাথে খেলতাম। তো ওখান থেকে আর কি যখন ডিস্ট্রিক্ট লেভেলে খেলাগুলো গেম বলে হচ্ছিল, তখন আমি আর কি ওখানে আসি। তো ওখান থেকে আর কি যখন বুঝতে শিখলাম যে এভাবে এভাবে মানে খেলতে হয়, তো আলহামদুলিল্লাহ। একটা হেল্প তো নিশ্চয়ই কারো লাগেই, যে ধরেন আপনি এলাকায় ক্রিকেট খেলছেন, ভালো করতেছেন, এরপর ডিস্ট্রিক্ট লেভেলে খেলবেন, বিভাগীয় পর্যায়ে খেলবেন, ওই টাইমটাতে আসলে কোনো কোচ বা ফ্যামিলির কেউ সাপোর্ট করেছিল, বা পথটা দেখানোর একটা ব্যাপার থাকে যে এইখানে যায় খেল বা এইভাবে এভাবে আগাইতে হবে? আমি যখন ফার্স্ট টাইম লালমনিরহাট আমার ডিস্ট্রিক্ট, তো ওখানে আসি ট্রায়ালের জন্য, তো ডিস্ট্রিক্ট কোচ ছিলেন, তো উনি আমাকে আমি ওখানে মেবি সেকেন্ড ডিভিশন খেলতে আসছিলাম ডিস্ট্রিক্ট লেভেলে, তো
ওখানে আমি খুব ভালো বোলিং করি। তো ডিস্ট্রিক্ট কোচ আমার বোলিং দেখে সে অনেক খুশি হন। তো তারপর সে আমার নাম্বার নিয়ে বলতেছে যে এজ লেভেলের ট্রায়াল হবে, তোমাকে আমি কল করবো, তুমি আসবা। তো তারপর উনি আমাকে কল করেন, আমি আসি। তারপর আসার পর তখন মেবি এজ লেভেলের মেডিকেল হচ্ছিল, আমি তখন আন্ডার 16 পাই। 16 পাওয়ার পর 17-এ ন্যাশনাল লেভেলে কল পাই। তখন থেকে আর কি আমার জার্নিটা শুরু এই জায়গায় আসার। এবং সেই জায়গা থেকে মানে আপনি কি একটু নার্ভাস ফিল করেন মিডিয়ার সামনে কথা বলার ক্ষেত্রে? গেমে যাচ্ছেন মানে বোলিংয়ের সময় মনে হয় না এতখানি নার্ভাস ফিল করেন? না, নার্ভাস ফিল তেমন না, করি না। তো এটা আর কি সময়ের সাথে সাথে আই থিঙ্ক ইউজ টু হয়ে যাব। যে জায়গাটাতে ছিলাম, যে আপনি ডাক পেলেন, ভালো পারফর্ম করলেন এইচ লেভেলে, এরপরে আসলে যে জার্নিটা, সেই জায়গাটাতে আপনাকে অনেক সময় দেখা গেছে যে ইনজুরিতে পড়তে হয়েছে। সেই সময় আসলে আপনি মানে কি করেন? আপনার আসলে নিজের সাথে কি কথা হয় যে কিভাবে সময়টা কাটান, বা নিজেকে আসলে কি বোঝান যে কিভাবে আবার ফিরে আসবেন? আসলে আমি তো আমার অলমোস্ট ক্রিকেটে আসার 8 বছর হয়ে গেছে। তো আমার এটাই ফার্স্ট ইনজুর। তো আমি বুঝতাম না কিভাবে নিজেকে মেনটেন করতে হবে। তো আলহামদুলিল্লাহ এখন ইনজুর হওয়ার পর থেকে বুঝতে শিখেছি যে কিভাবে নিজেকে মেনটেন করতে হবে, কিভাবে ইনজুর থেকে কামব্যাক করতে হবে। তো এখন পুরোপুরি একটা ইনজুর সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। কি করেন আসলে ওই টাইমটাতে? ধরেন একটা তো প্রসেস থাকে, রিহ্যাব করতে হয়, বাট একটা মেন্টাল ব্যাপার থাকে না যে আমি সবাই খেলছে, আমি খেলতে পারছি না। এই জায়গাটাতে তো একটা মেন্টাল জায়গা থাকেই। ডেফিনেটলি অনেক খারাপ লাগে। তো ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট করেছে আমাকে যে আমাকে কামব্যাক করতে হবে। আর সিনিয়র ভাইদের সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে বেশি তাড়াহুড়া করিও না, একটু সময় নাও, যেহেতু তোমার এখনও ফুল ক্যারিয়ার পড়ে আছে। তো তারপর থেকে ভাবতাম না, জাস্ট সবাই আর কি মোটিভেটেড করতো। আমার একটা ম্যাচের কথা মনে পড়ে, আপনি রাজশাহীতে এ দলের বিপক্ষে ম্যাচ খেলছিলেন এবং সেই জায়গায় সৌম্য সরকার তখন এ দলের হয়ে ব্যাটিং করছিলেন এবং আপনি তাকে বারবার পেসে বিট করছিলেন, বাউন্সার দিয়ে বিট করছিলেন। সৌম্য সরকার তো আসলে ওই ধরনের উইকেটে পেস হ্যান্ডেল করার জন্য বাংলাদেশেরই ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার। তাকে যখন আপনি বোলিং করছিলেন, আপনার বয়স তখন আরও অনেক কম, সেই সময় আসলে কি মনে হচ্ছিল, বা আপনার ওই মোটিভেশনের জায়গাটা কি ছিল যে এত বড় ক্রিকেটারদেরকে বোলিং করছি বা বাউন্স দিয়ে হিট করানো সম্ভব তাকে, এই ব্যাপারটা কীভাবে আসলো? তখন মেবি আমি 19 থেকে এসপিতে আসছিলাম। তো তখন মেবি টাইগার্সের সঙ্গে আমাদের খেলা ছিল। তো সৌম্য সরকার দাদাকে যখন বোলিং করতেছিলাম, তখন নিজের কাছে মনে হচ্ছে যাদের খেলা আমি টিভিতে দেখতাম, তো তাদেরকে বোলিং করতেছি, তখন থেকে একটা নিজের কাছে মনে জেদ কাজ করতেছিল যে কীভাবে বিট করবো, কীভাবে উইকেটটা নিব। আমার কাছে মনে হয় এটাই ছিল। আরেকটা ঘটনার কথা বলি, এনসিএলে আপনি বোধহয় একবার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার হলেন। সেই এনসিএলেই 23 সালে খুব সম্ভবত, সেই এনসিএলেই আপনি তামিম ইকবালকে খুব প্ল্যান করে বোল্ড করলেন। ওই উইকেটটা কি আপনার কাছে স্পেশাল নাকি রেগুলার ঘটনা? ডেফিনেটলি উইকেটটা প্ল্যান করে নিয়েছি। তো তামিম ভাই তো দেশের ওয়ান অফ দ্য বেস্ট অল ব্যাটসম্যান। সো ওনার উইকেটটা পেয়ে অবশ্যই অনেক ভালো লেগেছে। অ্যান্ড সব উইকেট পেতে এনজয় করি অনেক, বাট তামিম ভাইয়ের উইকেটটা যখন পেয়েছিলাম তখন অনেক ভালো লেগেছে, এনজয় করেছি। আরেকটা ব্যাপার যে আপনি সবসময় পারফর্ম করে এসেছেন, পারফর্ম করে জাতীয় দলেও ডাক পেয়েছেন, টেস্ট স্কোয়াডে একবার, তবে ম্যাচ খেলা হয়নি। ওই যেদিন ডাক পেলেন বা যেদিন শুনলেন যে ন্যাশনাল টিমে কল করা হয়েছে, ওইটা আসলে কতখানি প্রেশিয়াস ছিল? না, যখন খেলা শুরু করেছিলাম তখন থেকেই থিঙ্কিং করছিলাম যে দেশের হয়ে একদিন রিপ্রেজেন্ট করব। আর যখন আমি ন্যাশনাল টিমের হয়ে কল পাই, তো ওই মোমেন্টটা আর কি অনেক ভালো ছিল, এটা বলে বোঝার মতো না। কই ছিলেন? তখন আমি বাসায় ছিলাম। তখন সিলেক্টর ছিলেন হাবিবুল বাশার স্যার। তো উনি আমাকে কল করে বলছেন যে মুশফিক, তুমি ন্যাশনাল টিমে কল পেয়েছো। তো অনেক ভালো লেগেছে আর কি, স্পেশাল মোমেন্ট ছিল। আর আমার বাবা মাকে যখন আমি জানিয়েছিলাম, তারা এত পরিমাণ খুশি হয়েছে, আমি লাইফে কখনো ওদের এরকম হাসি মাখা মুখটা দেখিনি। তো
তাদের মুখ যখন দেখতে পেরেছি যে অনেক মানে তারা হাসি খুশি, তো ওই মোমেন্টটা অনেক এনজয় করেছিলাম, খুব ভালো লেগেছিল। মানে আপনাকে যখন সুমন ভাই ফোন দিল তারপরে আপনি আসলে প্রথম গিয়ে কাকে বললেন? প্রথম কি বাবা মাকে বলছিলাম, তো বাবা মা এত পরিমাণ খুশি হয়েছে, আমি লাইফে ওনাদের মুখে এরকম হাসি দেখিনি, তো ওই মোমেন্টটা অনেক ভালো লেগেছিল। আপনি বলছিলেন যে শুরুতে তো বুঝতো না বাবা মা, খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট খেলার ব্যাপারটা, এরপরে তো আস্তে আস্তে নিশ্চয়ই সেটার পরিবর্তন হয়েছে, বুঝতে শিখেছে যে ছেলে ক্রিকেট খেলছে, ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। এখন আসলে ব্যাপারটা কেমন? ওনারা এখন যেহেতু আমি লাস্ট 2টা বিপিএল খেলেছি, ওনারা এখন ভালো মতো ক্রিকেটটা বুঝেন এবং সবসময় এখন আমার খেলা ফলো করেন। তো এখন ওনারা সবাই আমার ফ্যামিলি সবাই খেলা বুঝে এখন। মানে এর আপনি খেলার আগে বুঝতো না, এখন আমি যখন খেলা স্টার্ট করছিলাম তখন তারা ওইভাবে বুঝতো না, এখন যেহেতু সবসময় খেলা দেখেন তো একটা ভালো আইডিয়া হয়েছে এবং সবকিছু এখন বুঝে। বলছিলেন যে বিপিএলে খেলেছেন, বিপিএলে ওইটাতে একটা ব্যাপার থাকে যে বিপিএলে যখন খেলেন তখন ওই যে টিভিতে দেখা যায় অনেক মানুষ দেখছে, ওই প্রেশারটা বেশি কাজ করে নাকি বাসার সবাই দেখছে ওরকম একটা প্রেশার কাজ করে? আসলে বাসা সবাই দেখছে, বিপিএল অনেক ক্রাউড, এগুলো কোনো প্রেশার না, জাস্ট খেলাটাকে এনজয় করি। আর যখন ভালো খেলি তখন বাবা মা এবং ফ্যামিলি মেম্বার সবাই অনেক খুশি হন, আর ক্রাউড বাসার সবাই দেখতেছে এটা ফিল করি না কখনো। শুরুতের দিকে আপনাকে সিলেক্টরদের সাথে যখন কথা হতো তারা বলতো যে আপনি হয়তোবা রেড বল ক্রিকেটে খুব ভালো প্রসপেক্ট হতে যাচ্ছেন, আপনি টেস্ট টিমেও ডাক পেয়েছেন। যখন আসলে ওয়ানডে ফরম্যাটের ক্রিকেট বা টি20 ফরম্যাটের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগে আপনি পারফর্ম করেন, তখন কি ওইটা একটা স্টেটমেন্ট দেয়া যে না আমি আসলে সব ফরম্যাট খেলার জন্য রেডি? না, যখন আমি লাল বলে ফার্স্ট ক্লাস দিয়ে শুরু করেছিলাম, তো সিলেক্টররা এটাই থিঙ্কিং করতে পারে যে আমি যেহেতু রেড বলে ভালো করতেছি, তারা অবশ্যই আমাকে রেড বল নিয়ে থিঙ্কিং করেছে। যখন আমি লিস্ট এতে এবং বিপিএল খেললাম তখন ভালো পারফর্ম করতেছিলাম সাদা বলে, তখন তারা আমাকে 3 ফরম্যাটেই আর কি ভাবতেছিলেন। এবং এই জায়গাটাতে এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে হয়তো আপনি এ দলের হয়ে খেলছেন, সামনে অস্ট্রেলিয়া সিরিজও আছে, অস্ট্রেলিয়া যাওয়ার কথা, সেটা যদি সুযোগ হয় আসলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে তো আমাদের ক্রিকেটারদের খুব বেশি খেলার সুযোগ হয় না, ন্যাশনাল টিমই সবশেষ গিয়েছিল অনেক বছর আগে, যদি যাওয়ার সুযোগ হয় সেটা কি আপনার জন্য অনেক বেশি ভালো হবে বলে মনে হয়? ডেফিনেটলি আমার জন্য অনেক ভালো হবে, অ্যান্ড আমি যেহেতু অনেকদিন পর ইনজুর থেকে ফিরে এসেছি, আর আমার এখন ম্যাচ খেলা অনেক ইম্পর্টেন্ট, তো আর অস্ট্রেলিয়ার ট্যুরে যদি আমি অপরচুনিটি পাই, তো প্রতিটা প্লেয়ারের অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে গিয়ে পার্টিসিপেট করাটা সবার ড্রিম থাকে। তো ডেফিনেটলি আমারও এইরকম টার্গেট যে আমি যদি অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিতে গিয়ে আমি নিজে খেলতে পারি, আই থিঙ্ক আমার এই এক্সপিরিয়েন্সটা ফিউচার অনেক কাজে দিবে। এক্স্যাক্টলি। এবং এই মুহূর্তে এ টিমে আছেন, এই টিম তো আসলে একেবারে ন্যাশনাল টিমের ডোর স্টেপটা, নিজেকে আসলে কতখানি প্রিপেয়ার করে রাখছেন বা নিজেকে কতখানি প্রস্তুত মনে হয় যে যদি কখনো ডাক আসে আপনি আপনার সেরাটা দিতে পারবেন? না, অলওয়েজ রেডি থাকি, যে কোনো সময় অপরচুনিটি আসতে পারে, আর আমি চাই যেন আমি একজন পরিপক্ত বলার হয়ে দেশের হয়ে রিপ্রেজেন্ট করি, আর ওভাবে প্রিপারেশন নিচ্ছি, আর কোচদের সাথে কাজ করতেছি, ডিসকাশন করতেছি কীভাবে নিজেকে অল ক্লাস বলার হয়ে ন্যাশনাল টিমের হয়ে রিপ্রেজেন্ট করব, অ্যান্ড নিজের কন্ট্রিবিউটে দেশকে জিতাতে পারবো। তো অলওয়েজ কোচদের সাথে ডিসকাশন করি কীভাবে নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলে পরিপক্তভাবে নিয়ে যাব। আর ব্যাপার হচ্ছে যে মানে ডাক্তার একবার আপনি পেয়েছিলেনই, সেই জায়গা থেকে খানিকটা আফসোস হয় যে এরপরে আসলে মানে আপনাকে নিয়ে নিশ্চয়ই প্ল্যান ছিল বলেই আপনাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছিল, এরপর আসলে অনেকেই আপনার ম্যাচ খেলা হয়নি, এরপর অনেকেই ম্যাচ খেলেছেন, পারফর্ম করেছেন, বাট আপনি ম্যাচটা খেলতে পারেন নাই, সেই জায়গায় কি খানিকটা আফসোস কাজ করে? না, আমার শ্রীলঙ্কার সাথে ডেবিউ হওয়ার কথা ছিল, অ্যান্ড তার 2 দিন আগে আমি ইনজুর হয়ে যাই আনফর্চুনেটলি। তো ওই সময়টা অনেক খারাপ লেগেছিল, আপসেট ছিলাম। তারপর যখন ভাবলাম দিস ইজ পার্ট অফ লাইফ, পেস বোলার যেহেতু হয়েছি, ইনজুর্ড হবে, এখান থেকে কীভাবে কামব্যাক করবো, অ্যান্ড এটাই ভেবেছিলাম। আর তখন হয়তো বা কিছুদিন খারাপ লেগেছে, তারপর আস্তে আস্তে
নিজেকে ওভারকাম করেছি। আরেকটা ব্যাপার যে শ্রীলঙ্কার সাথে খেলা হয়নি, নিশ্চয়ই সামনে খেলবেন ন্যাশনাল টিমের হয়ে। কি অ্যাচিভ করতে চান আসলে আপনি অ্যাজ এ ক্রিকেটার? আপনি স্বপ্ন দেখেছিলেন যে মাশরাফিদের দেখে পেস বোলিং করবেন, সেই জায়গাটাতে আপনি পৌঁছাতে পেরেছেন, তাদের সাথে খেলতে পেরেছেন, সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলছেন। এরপর আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি সুযোগ হয়, নিজেকে আসলে অ্যাজ এ ক্রিকেটার কোন জায়গায় দেখতে চান? অ্যাজ এ ক্রিকেটার হিসাবে যদি আপনি বলেন, তো আমার দেশ কোন জায়গাগুলোতে ল্যাকিংস আছে, যেমন ধরেন টেস্টে আমরা অনেক খারাপ করতেছি, ওয়ানডেতে, টি-20তে, ওভারঅল আর কি কনসিস্টেন্সি আমরা করতে পারতেছি না। যদি আমি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি, আমার কন্ট্রিবিউটর যেন সব ফর্মেটে যেন টিমের অবদান থাকে, আর আমরা যেন একটা ভালো পজিশনে থাকতে পারি টপ 10-এর মধ্যে। তো আমার কাছে মানে আমার পার্সোনাল অ্যাচিভমেন্টের থেকে আমি যে ম্যাচটাই খেলবো, ওই ম্যাচটায় যেন আমার কন্ট্রিবিউট থাকে যে টিমের প্রতি, ওই যেন আমি ম্যাচটা জিতে দিতে পারি, এরকম টার্গেট থাকে। ইনশাল্লাহ আপনি যখন খেলবেন তখন নিশ্চয়ই আপনি বাংলাদেশকে ম্যাচ জেতাবেন। এই পর্যন্ত এসেছেন, ন্যাশনাল টিমের খুব কাছাকাছি আপনি। একজনের নাম যদি বলতে বলি, যে যার কারণে আপনার পথটা অনেক সহজ হয়েছে, বা যার কন্ট্রিবিউশন হয়তো বা আপনার এই ক্রিকেট ক্যারিয়ারের প্রতি খুব বেশি, একজন বা দুজন, আপনি যে কয়জন বলতে চান? না, বাবা মা তো অলওয়েজ সাপোর্ট করতো, অ্যান্ড তারা যেহেতু তাদের সন্তান আমি, তারা অলওয়েজ থিঙ্কিং করে ছেলে এমন একটা জায়গায় যাক যেন পুরো পৃথিবী তাকে চিনুক, অ্যান্ড আমার জন্য যেন আমার বাবা মাকে সবাই চিনে। তো তারা অলওয়েজ আমাকে নিয়ে বড় স্বপ্ন দেখে, অ্যান্ড আমি এই স্বপ্নটা পূরণ করতেছি যেন তারা আমাকে দিয়ে যেন আমার বাবা মাকে, আমার ফ্যামিলিকে সবাই চিনে। আর আপনার কোচ আজকে বলছিলেন, এই দলের কোচ মিজানুর রহমান বাবুল, তিনি বলছিলেন যে আপনি আসলে ফিউচার স্টার হতে যাচ্ছেন। আপনি আসলে নিজেকে কিভাবে দেখেন? আপনিও মনে করেন যে আপনি ফিউচার স্টার হতে যাচ্ছেন? এটা তো আমি বলতে পারবো না, এটা কোচরা ভালো মতো বলতে পারবেন। অ্যান্ড যখন কোচরা ভালো কিছু বলেন তখন মোটিভেটেড হই। যেটা একটু আগে বলছিলাম যে আপনাকে ওই যে টেস্ট ক্রিকেটের জন্য ভাবা হচ্ছিল প্রথমে, এরপর আপনি টি-20তেও পারফর্ম করে প্রমাণ করেছেন। আপনার আসলে কোনটা প্রিয় ফরম্যাট, বা কোন ফরম্যাটটা বেশি খেলতে চান? না, আমি 3 ফরম্যাটে অনেক লাইক করি, অ্যান্ড আল্লাহ যেটাতে ফার্স্ট অপরচুনিটি দেবে ওটাতে আমি নিজের সেরাটা দিতে চাই। ধরেন এখন ওয়ার্ল্ড ক্রিকেটের যে বাস্তবতা, যে ধরনের ব্যস্ত থাকতে হয় ক্রিকেটারদের, হয়তো বা 3 ফরম্যাট খেলা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, পেসারদের জন্য তো আরও বেশি। সেই জায়গায় কি কোনো প্রেফারেন্স আছে, নাকি আপনি আসলে ওই সেরা ক্রিকেটটা খেলতে চান সব জায়গাতে? সব জায়গায় সেরা ক্রিকেটটা খেলতে চাই, অ্যান্ড যেহেতু আমরা টেস্ট ফরম্যাটে অনেক পিছিয়ে আছি, তো আমার টেস্ট ফরম্যাটেই ফার্স্ট প্রায়োরিটি থাকবে, অ্যান্ড ওই ফরম্যাটে যেন আমি যেন দেশকে ভালো কিছু করতে পারি, অ্যান্ড আমরা যেন টপ 10-এ আসতে পারি। অ্যান্ড যেমন হচ্ছে আপনার ইংল্যান্ড ইন্ডিয়া খেলা হচ্ছে টেস্ট ফরম্যাট, তো ওই খেলাটা যখন দেখতেছিলাম, তো টেস্ট খেলাটা মনে হতেছিল যে এটা একটা অন্য লেভেলের খেলা। তো যখন আমরা টপ 10-এর মধ্যে থাকতে পারবো, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে টিমদেরকে হারাতে পারবো টেস্টে, তখন আই থিঙ্ক আমাদের মর্যাদাটা একটা বড় লেভেলে যাবে। সো টেস্ট ফরম্যাটটাই আমার একটু হলেও বেশি এগিয়ে আছে টেস্ট ক্রিকেটটা। টেস্ট ক্রিকেট যদি খেলেন, আসলে কতগুলো উইকেট নিতে চাইবেন? 200, 300, 400? 500? বেস্ট অফ লাক। আমি আশা করবো যেন আপনি 500 বা তারও বেশি উইকেট নিতে পারেন। আপনি যদি সেটা করতে পারেন, সেটা আলটিমেটলি বাংলাদেশের জন্য খুব বেশি লাভ হবে, এবং আমরা সবাই আসলে আস্থা রাখি যে আপনি সেটা পারবেন। সিলেক্টর থেকে শুরু করে কোচ সবাই আপনার প্রতি সেই ভরসাটা রাখছে। এইটা আসলে আপনাকে আরও বেশি ইন্সপায়ার করে কিনা, বা আরও বেশি মোটিভেট করে কিনা, যে সবাই বলছে যে এই ছেলেটা একটু আলাদা, এই ছেলেটা ফিউচারে অনেক বড় কিছু করতে যাচ্ছে? না, যখন আমাকে অল টাইম সিলেক্টর প্ল্যান থেকে আমাকে খোঁজখবর নেয়, সো যখন ইনজুর্ড ছিলাম তখন আর কি নিজের কাছে মনে হতো যে না, তারা তো আমাকে চাচ্ছে, অলওয়েজ আমার খোঁজখবর রাখতেছে, তখন মোটিভেটেড হতাম। তো আমার ইনজুরিটা অলমোস্ট 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, তো অনেক লম্বা টাইম। তো এটা আমার জন্য অনেক কঠিন সময় ছিল। আর
ন্যাশনাল টিমে যারা বড় ভাইরা খেলতেছেন তাদের সাথে সবসময় দেখা হতো এবং কথা হতো, তারা সবসময় মোটিভেট করতো। তো এইভাবে টাইমগুলো চলে আসে। তো নিজের কাছে মনে হতো যে না, হয়তো আমার মধ্যে কিছু আছে, সে কারণে তারা আমার প্রতি অনেক কনফিডেন্ট অ্যান্ড তারা অলওয়েজ আমার খোঁজ খবর রাখেন অ্যান্ড সাপোর্ট করেন। তো এটাতে অনেক ইন্সপায়ার হই অ্যান্ড হচ্ছে নিজের প্রতি মানে কাজ করার অনেক চেষ্টা থাকে অ্যান্ড নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা থাকে অলওয়েজ। এক্স্যাক্টলি মুশফিক, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন পেসারদের নিয়ে কথা বলি কিংবা যখন বিপিএল চলছিল, তখন অনেকেই আমাদের টি-স্পোর্টসে ডিজিটাল মিডিয়াতে বা পেজে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে মুশফিক কোথায়, বা পেসারদের যদি লিস্ট করি তখন অনেকে আপনার নামটা রাখেন। সেই দর্শকদের উদ্দেশ্যে বা যারা আসলে আপনাকে পছন্দ করেন, সাপোর্ট করেন, আপনাকে হয়তো বা খুব বেশি যে তারা টিভিতে দেখেছেন তাও না, হয়তো বা লোকাল ক্রিকেটে দেখেছেন, তারপরও তারা আপনাকে মনে রেখেছেন হয়তো বা আপনার ওই বোলিংটার কারণে বা আপনার কিছু দারুণ ডেলিভারির কারণে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি যেহেতু লাস্ট 1.5 বছর তেমন কোনো টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারিনি বিকজ অফ ইনজুর্ড ছিলাম, তো আমি আমার ফ্যানদের উদ্দেশ্যে বলবো তারা সবাই আমার প্রতি হোপ রাখেন। ইনশাল্লাহ আমি স্ট্রংলি কামব্যাক করবো, ডে বাই ডে অনেক ইমপ্রুভ হচ্ছে অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকি অ্যান্ড যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারি। থ্যাংক ইউ সো মাচ মুশফিক, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.